সমুদ্র ভালোবাসি, জল ভালোবাসি, তাই সমুদ্রের ধারে যে দীঘা আমাদের কলকাতার খুব কাছের একটা সমুদ্র শহর, সেখানে আমরা যখন তখন যেতে পারি। মাত্র 3-3.5 ঘন্টার জার্নি যদি আমরা বাসে যাই, ট্রেন আছে, বাস আছে, গাড়ি আছে, বাইক আছে, যার যেটা আছে সে সেভাবে অ্যারেঞ্জ করে পৌঁছে যেতে পারি। কিন্তু এইবার যে দীঘা যাচ্ছি, সমুদ্র তো দেখবো নিশ্চয়ই, তার সঙ্গে আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে ওই দীঘাতে যে গত বছর জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হয়েছে সেটাও দেখব। তো এই উত্তেজনা নিয়ে আজকে আমরা দীঘা যাচ্ছি, তো এই ইন্টেনশন নিয়ে যাচ্ছি। আশা করি সুন্দর করে দেখব আর দেখাতে পারবো। তো চলুন ঘুরে আসা যাক। গুড মর্নিং। আজ 10ই এপ্রিল 2026, আর আজ সকালে আমরা বেরিয়ে পড়েছি কলকাতা থেকে। কলকাতার খুব কাছে, কলকাতার খুব চেনা একটা গন্তব্যে, একটা সমুদ্রের ধারের একটা জায়গা, যে জায়গাটাকে আমরা ছোটো থেকেই আমরা তার নাম শুনে আসি এবং প্রচুর যাওয়া হয়, সেটা হচ্ছে দীঘা। আমরা যেই ছোট ছোট ইয়েগুলো যাই না, যেগুলো ওই কাছাকাছি 200, 250, 300 ভেতরে যাই, কখনো ট্রেনে যাই, কখনো নিজেদের গাড়িতে যাই, যখন যেরকম সুবিধা হয়, যখন যেভাবে যেরকম আমরা ম্যানেজ করতে পারি আর কি, সময়ের উপর ডিপেন্ড করে অনেক কিছুই। তো সেই অনুযায়ী যাই। তো দিনের দিনে আমরা ফেরত চলে আসি, সেটা খানিকটা তো সময়ের জন্য নিশ্চয়ই, যে সময়টা একটু বাঁচে, পরের দিনটা আবার আমরা কাজে ফিরতে পারি, 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে খানিকটা টাকাটাও সাশ্রয় হয়। মানে একটু বড় বড় যে আমরা জার্নিগুলো করি বা করব, সেগুলোর জন্য এই ছোট ছোট ট্রিপগুলোতে যদি আমরা নাইট স্টেটা না করি, তাহলে কি হয়, হয়তো পরিশ্রম পড়ে, কারণ মানে 4-5 ঘন্টা ধরে যাওয়া, আবার 4-5 ঘন্টা ধরে দিনের দিনে ফেরত আসাটা একটু পরিশ্রম হয়, একটু চাপ হয়। তবে ওইটুকুনি নিয়ে নিলে কি, ওইটুকু পরিশ্রম করলে কি হয়, ওই নাইট স্টে হোটেল স্টের যে অ্যাকোমোডেশন খরচাটা, বা ব্রেকফাস্টও মোটামুটি ঘর থেকে নিয়ে এসেছি, সেটা খানিকটা হেলথের কারণে, মানে একটু শরীর গন্ডগোল হয়ে যায় মাঝে মধ্যে বেশি টানা বাইরে খেতে, তো সেইটাও একটু সেফ হয়, আর টাকাটাও বাঁচে, পরের ট্রিপের জন্য আর কি সাশ্রয় হয়। জলখোলা থেকে একটা সোজা রাস্তা চলে যাচ্ছে দীঘার দিকে, আর একটা এই যে রাস্তাটা আমরা যাচ্ছি, এটা চলে গেছে হচ্ছে তাজপুরের দিকে। যদিও গরম মারাত্মক, রোদের তেজ মারাত্মক। এমনি সবসময় সমুদ্রের ধারে মানে ওয়েদার তো গরমই থাকে, ঠান্ডা গরমের সেই মারাত্মক ফিলিংসটা হয় না, এটাই সমুদ্রের ধারের বৈশিষ্ট্য, স্পেশালিটি অলওয়েজ। তো এখানেও তাই। এই যে সমুদ্র দেখতে পেয়ে গেছি, আর দেখাচ্ছিও তাজপুরের সমুদ্র, এটা তাজপুরের বিচ। আর এই হচ্ছে মেরিন ড্রাইভ দিয়ে এখন শঙ্করপুর আগে যাচ্ছি, তাই তো? হ্যাঁ, শঙ্করপুর আগে যাব। তো শঙ্করপুর যাই, তাজপুর যাই, দীঘা যাই, যেখানেই যাই, সমুদ্রের এই জল দেখলে মন আর কিছু দুঃখ থাকে না মনে। রোদ পড়ছে, জলটা চিকচিক চিকচিক করছে, বালিতে পা দিয়ে মনে হচ্ছে পাটা কখন ডোবাবো, অসম্ভব এই টান। দীঘা, পুরী, যেখানেই যাই, মানে এই পাহাড় সমুদ্র সবই সুন্দর, সমুদ্রের এই টান আলাদা। এখন জোয়ারের টাইম, তো জল অনেকটা এগিয়ে এসেছে। তো কিছুদিন আগে আমরা যখন ডুবলাগড়িতে গেছিলাম, ডুবলাগড়ির সমুদ্র যা ব্যথা দিয়েছে মনে, সেই ব্যথা পুরো ওষুধ এখানে মানে উসুল করে তারপর যাবো। ডুবলাগড়িতে খুব ইচ্ছা নিয়ে গেছিলাম যে সমুদ্রের জলে পা ভেজাবো, সে ইচ্ছা তো পূর্ণ হয়নি, কারণ বিকেলের সময় ছিল, আর সেই সময় ভাটা ছিল, তো জল অনেক পিছনে চলে গেছিল, মানে বেশ 3-4 কিলোমিটার হাঁটলে যদি হয়তো গোড়ালি অব্দি জল আসে, এরকম অবস্থা ছিল। আর ডুবলাগড়ির সমুদ্র একেবারেই মানে মোহনার, তো ওখানে কোনো রকম কোনো তেজ নেই সমুদ্রের জলে। দীঘার সমুদ্র তো আলাদা, পুরীর সমুদ্র আরো ব্যাপার আলাদা। তো এই যে দীঘার সমুদ্রের আলাদা ব্যাপারে পা ভেজালে পরে আত্মার শান্তি হবে। ডুবলাগড়িতে যে আত্মা অশান্ত অতৃপ্ত এসেছিল ফেরত, আজকে সেই আত্মার শান্তি করবে এখানে। এটা শঙ্করপুর বিচ না? শঙ্করপুর বিচ তো, হ্যাঁ। এখন বাস এসেছে, অনেক অনেক টুরিস্ট এসছে, অনেক পার্কিং ওদিকে আছে।
পুর থেকে শঙ্করপুর আসার পথে সাইডে সাইডে অনেক ছোট ছোট রিসর্ট, ছোট ছোট হোটেল আর কি, এগুলো তৈরি হয়েছে। মানে আগে এগুলো ছিল না, আজ থেকে অনেক বছর আগে ছিল না, এখন তৈরি হয়েছে আর কি। এখন যেহেতু মানে এখানে পর্যটকও বেশি আসছে, তো তাই জন্য অ্যাকোমোডেশনের যে অ্যারেঞ্জমেন্ট আগে ছিল না, সেগুলো এখন মোটামুটি পাওয়া যাবে। তবে হ্যাঁ, থাকিনি এর আগে কখনো, কেমন সেগুলো জানি না, কেমন কি রেট সেগুলো জানবো, জেনে তারপরে আপনাদের বলবো। আর আগে থেকে বুক তো অবশ্যই করতে হয়, কারণ যে সিজনগুলোতে ভিড় হয় সেই সিজনগুলোতে আগে থেকে বুক না করলে এসে পাওয়া যাবে না। প্রচন্ড রোদ, ছাতা ছাড়া উপায় নেই। হ্যাঁ, ওই আওয়াজটা সব থেকে সুন্দর মিউজিক অফ দ্য ওয়ার্ল্ড। এই আওয়াজটার সামনে ঘন্টার পর ঘন্টা এমনি বসে থাকা যায়। ওই দূরে নৌকো দেখো, ছোট্ট ছোট্ট নৌকো, এখন জোয়ারের সময়। সমুদ্র সবসময় সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। এই স্বাদের ভাগ হবে না। হ্যাঁ, এই স্বাদের ভাগ হবে না, হয়ও না। পাহাড় নিস্তব্ধ, সমুদ্র তো তুমি নিস্তব্ধ আর মানে গর্জন একসাথে, দুটো একসাথে পাওয়া যায়। জলের রং যাই হোক না কেন, মানে এখানে আসলে অনেক দুঃখ মিটে যায়। অসম্ভব দারুণ, এই স্বাদের ভাগ হবে না। বোল্ডার ফেলে দিয়েছে এখন অনেক এখানে, আগে বোল্ডার ছিল না, আগে এখান দিয়ে আমরা নামতে পারতাম, ঢেউয়ের পর ঢেউ। কিন্তু এই বিচে দেখো খুব একটা মানুষজন স্নান করছে না, আসলে থাকে শঙ্করপুরে মানুষ থাকার এখানে অ্যারেঞ্জমেন্ট কম। পুরীতে গেলে এই গরমে কেন, শীত গ্রীষ্ম বর্ষা এমনকি বৃষ্টির মধ্যে লোকে স্নান করেছে, আমরাও করেছি। তা না, এখানে আসলে লোকজন থাকে কম, ম্যাক্সিমাম ক্রাউডটা থাকে হচ্ছে তাজপুরের দিকে আর হচ্ছে দীঘার দিকে। ফলে শঙ্করপুরের যে বিচ সেটা এখনো পর্যন্ত খালি, খুব বেশি ক্রাউডেড, খুব সুন্দর। যে জায়গায় খুব বেশি ক্রাউডেড নয় সে জায়গায় সুন্দর লাগে। হ্যাঁ, খুব বেশি যেখানটাই লোকজনের ভিড় হয়ে যায় সেই জায়গাটার বিউটিটার মধ্যে কিছুটা তো হাত পড়েই, আবার লোক না আসলে সেই জায়গা দেখবে কে, এটাও ফ্যাক্ট। সেই জায়গা দেখার মতন বলেই তো লোকজন আসছে। কিন্তু এই বিচে বেশ খানিকক্ষণ মানে চুপচাপ বসে থাকতে চাইলে না, এখানে এসে বসে থাকা যায়, মানে ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায়। কারণ পুরীর বিচ, দীঘার বিচ এগুলো খুব ক্রাউডেড। শঙ্করপুর থেকে যাচ্ছি দীঘার দিকে, তো রাস্তাটা খুব সুন্দর, রাস্তার ধারে ধারে নৌকোগুলো সব দাঁড় করিয়ে রেখেছে এখানে, রিপেয়ারিং এর জন্য বোধহয়। সৈকত সুন্দরী রোড এটার নাম। চূড়ান্ত গরম লাগছে কিন্তু, এই সিটগুলো এত সুন্দর করা, কিন্তু এখন বসবে এটাকে, জায়গাটাও খুব সুন্দর লাগছে। দীঘার গেট এদিকটা দিয়ে, এই গেটটা দিয়ে ঢোকার জন্য আমরা গাড়িটাকে আবার ঘুরিয়ে এই রাস্তা দিয়ে ঢুকলাম। এখান থেকে আর 3 কিলোমিটার বোধ হয়। দীঘাতে এসে খাবার জায়গার, রেস্টুরেন্টের অভাব নেই, প্রচুর জায়গা রয়েছে। তো আমরা এবার এক্সপেরিমেন্ট করার জন্যই ভাবলাম যে দীঘালি 1 যেটা রয়েছে, 1 আর 2, মন্দিরের পাশেই 2 আর একটু দূরে 1, তো সেটাতে আমরা লাঞ্চটা করি, নাম শুনেছিলাম। তো সেটার জন্য আজকে ওইখানে গেলাম লাঞ্চ করতে। তো হালকা খাবো, আবার এতটা ফিরতে হবে, খুব বেশি খাবো না ঠিক করলাম। তো ওই জন্য 2টো মাছের থালি নিয়েছিলাম। তো রুই মাছ চাইলাম, ওনারা বললেন রুই মাছ নেই, কাতলা আছে। তো বললাম ঠিক আছে কাতলাই দিন।
তো বলতে মানে কোনো বাধা নেই যে এত খারাপ জঘন্য লাঞ্চ এই বোধহয় জীবনে প্রথমবার করলাম। একটা মাছ দিল, সেটা রুই কাতলা তো কোনো মতেই না, রুই, এবং সেটা মর্গে থাকা প্রায় 7-8 দিনের পুরনো মাছ, মানে খাওয়া যাচ্ছে না, এত শক্ত। আর একটা পিসও যেটা দিল সেটা লেজের দিকের মাছ, কাঁটা আলার যেরকম হয় আর কি ওই রকম। ভাতের কোয়ালিটি নিয়ে কিছু না বলাই ভালো। ওই ডালটাই মোটামুটি ছিল, একটা বাটিতে একটুখানি ঘি, আর তাতে দুজনকে ভাগ করতে হবে এরকম। রসগোল্লাটা লাস্টে যেটা ছিল ওটা খাওয়া যাচ্ছে না, এত পুরনো বাসি রসগোল্লা। তো 280 টাকা দিয়ে 588 টাকা টোটাল বিল হলো। ইয়ে নিয়ে আমাদের বিলটা দেখাচ্ছি। এই 588 টাকার ভিতরে 50 টাকারও যোগ্য খাবার এখানে দেওয়া হয়নি। মানে আমি এটা সাবধান করে দিচ্ছি আপনাদেরকে, যে এখানে এসে ফুটপাতে হলেও আপনারা খাবেন, কিন্তু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এই দীঘালি 1 বা দীঘালি 2 এর কথা যাই না, 1, এটাতে কোনোভাবে কোনোদিনও আসবেন না, মানে হাইলি নট রেকমেন্ডেড, এত খারাপ খাবার দাবার। সমুদ্রের ধারে আমরা বসলাম বেশ কিছুক্ষণ, গল্প গুজব হলো, আলাপ হলো, ছোট্ট কিছু কেনাকাটা করলাম। এক জায়গায় আসলে কিছু মেমেন্টো কিনতেই হয় আর কি। হ্যাঁ, তো করে এখন টোটোয় বসে আছি। মন্দিরে যাবো, এখান থেকে 2 কিলোমিটার, হেঁটে যাওয়া সম্ভব না। এত কম খেয়েছি দুপুরে যে গায়ে শক্তি নিয়ে হেঁটে যাব। হ্যাঁ, তো আরও দুজন হোক, 20 টাকা করে নেয় এখান থেকে, দুজনে 40 টাকা, আর দুজন হলে ছাড়বে। সবারই হলো না, আমরা দুজনই রওনা দিলাম। চারিদিকে কাজুর দোকান, সত্য কাজু, আমন্ত্রণ কাজু, বিদ্যুৎ কাজু। আগে এখানে কাজু বাগান ছিল, কাজু গাছ ছিল, এখন আর নেই, তাই না? মন্দিরে রাত্রিবেলায় গেলে লাইটিং টাইটিং দেখতে পাচ্ছেন, তাই না? এখন বরং যদি আপনি তালসারি ফালসারি ঘুরে আসে লাস্টের দিকে রাত্রে ঢুকতেন, আচ্ছা, লাইটিং সুন্দর হবে, লাইটিং এর ছবি টবি ভালো হবে। আরতি কটার সময় হয়? আরতি 6টার ভিতরে হয়ে যায়, 6টার ভেতরে হয়। মধ্যে বন্ধ হয়ে যায় না, আচ্ছা আচ্ছা 6টা 6:30টার ভিতরে। আচ্ছা।
মন্দিরটাও খুব সুন্দর। ইনফ্যাক্ট দীঘার যে মানে টোটাল আমার মনে হলো আর কি পার্সোনালি যে মানে ট্যুরিজম যে পর্যটন সেটা এই মন্দিরটার মানে মন্দির তৈরির পর বেশ খানিকটা বেড়ে যাবে, বেড়েছে বেড়েও যাবে, তাই না? হ্যাঁ। লোকে দীঘা আসতো, দীঘার সমুদ্র প্লাস আদার্স হ্যাঁ, চারপাশ দেখার কিছু ডেস্টিনেশন আছে, এছাড়া এক্সট্রা একটা অ্যাডভান্টেজ, একটা অন্যরকম আকর্ষণ। মানে আসলেই মন্দিরটা দীঘার পুরো জায়গাটাকে একটা অন্যরকম নিয়ে গেছে, এটা অন্যরকম একটা ইয়ে দিয়েছে, অ্যাট্রাকশন, হ্যাঁ, মানে অ্যাট্রাকশনের কেন্দ্র করে তুলেছে আর কি, যেটা আগে দীঘায় ছিল না। হ্যাঁ। খুব সুন্দর না? খুবই সুন্দর, সুন্দর। খুবই সুন্দর। সমুদ্রের এই শব্দটা শুধু আপনাদের জন্য যারা দেখছেন আমার সাথে, মানে এমন অনেকে আছেন তো যারা খুব ঘুরতে ভালোবাসেন, সমুদ্রের জল ছুঁতে ভালোবাসেন, বালিতে হাঁটতে ভালোবাসেন, এই যে এক গেয়ে এক টানা মনোটোনাস যে সাউন্ড, সেই সাউন্ডটা শুনতে ভালোবাসেন কিন্তু পারেন না। মানে আমার ঘরেই আছে, তো তার কথা ভাবি যে খুব ভালোবাসতো ঘুরতে, তো এখন আর বেরোতে পারে না, ঘরের বাইরেই বেরোতে পারে না। আমার মা তো শারীরিক অসুস্থতার কারণে বেরোতে পারে না, তো ঠিক তাদের জন্য আমার এই প্রথম দিকে যে সমুদ্রের শব্দ, এইরকম মানুষদের জন্য যারা খুব চান যে চার দেওয়ালের বাইরে বেরোতে, দেখা পৃথিবীটা, চেনা পৃথিবীটা আবার করে দেখতে, একটু আনন্দ করতে, তো পারেন না বিভিন্ন কারণে। অনেকে আছেন শারীরিক কারণ, অনেকে আছেন আর্থিক সঙ্গতি থাকে না। তো দীঘা যদিও আমাদের পশ্চিমবঙ্গে যারা আমরা থাকি তাদের খুব কাছের একটা সমুদ্র সৈকত, এবং খুব কম খরচায় দীঘা ঘোরা যায়, মানে সমুদ্রের ধারের একটা খুব সুন্দর জায়গা এটা। এবং এই মন্দিরটা দেখলাম, মন্দিরটা এই দীঘাকে আরও সুন্দর করেছে। আমি ভাবছিলাম যে দীঘায় ঠিক কী কমতি আছে, মানে অনেকে আছেন যারা দীঘা শুনলে বলেন দীঘা কি যাওয়ার মতন একটা জায়গা? তো মানে দীঘা কে যায়, কারা যায়? তো আমি ওটাই ভাবছিলাম এইবারে দীঘা এসে। দীঘা অনেক আগে এসেছি, মাঝখানে তাজপুরে এসেছিলাম, শঙ্করপুরে এসেছিলাম। এই সমুদ্রের ধারে বলতে ইচ্ছা করছে তাই বলছি। অ্যাকচুয়ালি যে কোনো জিনিস যখন ইজি অ্যাভেলেবল হয়ে যায়, তখন সহজলভ্য যাকে বলে বাংলায়, তখন আমাদের কাছে সেটা সস্তা হয়ে যায়। মানে সেটারও তো ওই হিন্দিতে কথা আছে না, ঘর কা মুরগি ডাল বরাবর। তো ইজি অ্যাভেলেবল যে কোনো জিনিসকে মানুষ ধরে নেয়, ও এটা তো খুব সহজেই পাওয়া যায়, এরকম। এবার ব্যাপারটা হচ্ছে শখ আর শখের পূরণ, এই দুটোর মাঝখানে অনেক গ্যাপ থাকে। তো অনেকেই বিভিন্ন কারণে দীঘা বাইরে যেতে পারেন না। তো যারা যেতে পারেন না তারা সমুদ্র দেখবেন না? নিশ্চয়ই দেখবে। সমুদ্রের ধারের এই যে হাওয়া, এই যে মানে সূর্যাস্ত যাচ্ছে, বিচে অলমোস্ট কেউ নেই। তো এই রকম যারা নিঃসঙ্গতা ভালোবাসে, অথচ গোয়া যেতে পারেন না, বা ভাইজ্যাক যেতে পারেন না, বা
আরও দূরে যে জায়গাগুলো রয়েছে, যে সমুদ্রের বিচগুলো রয়েছে খুব সুন্দর, সেগুলো যেতে পারেন না, নীল জল দেখতে পারেন না। তো তারা এই ঘোলা জলে আনন্দ করবে। তো তাদের এই ঘোলা জলেই যে সমুদ্রের আনন্দ তারা সেটা নেবে, তো তাদের জন্যই দীঘা। তো অ্যাকচুয়ালি আসলে ব্যাপারটা হচ্ছে যে কোনো জায়গারই একটা আলাদা করে একটা বিউটি থাকে। তো সেই সৌন্দর্য, সেই দেখার যে নজর, সেটা যে দেখছেন তার চোখে থাকে। আর বাকি যেটা রইল সেটা হচ্ছে আমরা যারা সেই জায়গাটার বিউটিটাকে নষ্ট করি বিভিন্নভাবে। এবার বিউটিটাকে আমরা নষ্ট করে দিই, সেখানকার যে সৌন্দর্য, সেখানকার যে ঐতিহ্য বা সেখানকার যেটুকু সেই জায়গাটা আমাদের যা দেয়, তার পরিবর্তে আমরা সেই জায়গাটাকে কিছু দিই না, নোংরা করি বিভিন্নভাবে, মানসিক দিক দিয়ে নোংরা করি, বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে আমাদের যে ওয়েস্ট সেগুলো যেখানে সেখানে ফেলি। হ্যাঁ, মানে চারিদিকেই নোংরা আর কি। আমাদের এখানে মেইনটেনেন্স বলতে ব্যাপারটা তো খুব কম। তো এই যে বিভিন্ন রকম সচেতনতা আজকাল হচ্ছে, মানে যারাই ট্র্যাভেল ব্লগ করছেন বা যারা ঘুরে বেড়াচ্ছেন, যারা ব্লগ করছেন বলবো না, যারা এক্সপ্লোর করছেন, তারা বলতে থাকেন যে নোংরা করবেন না, ফেলবেন না। বা এই যে মন্দিরে একটা দেখে এলাম, মন্দিরটা খুব সুন্দর, ভীষণ ভালো লাগলো। তো এই মন্দিরটাও যেন যেরকম আছে, সেই মন্দির চত্বরটা যেন সেরকমই থাকে। তো এই দীঘাতেও অনেক সৌন্দর্য আছে, যেটা দীঘায় যারা আসবেন তারা যদি সেভাবে মেনটেন করেন মানসিকতা দিয়ে, তাহলে কিন্তু দীঘাও খুব সুন্দর একটা, পশ্চিমবঙ্গের একটা খুব সুন্দর সমুদ্র শহর আর কি। তো সেই সমুদ্রের ধারে বসে তাই ভাবছিলাম যে এই জায়গাটা অনেক সুন্দরভাবে মেনটেন করে আরও সুন্দর করা যায়, অনেক সুন্দর করা যায়। দীঘা মানেই একটা আমরা আমাদের আইডিয়া আছে, তো তার কারণও আছে, কারণ সেইভাবেই হয়তো আমরা দীঘা এই জায়গাটাকে মেনটেন করি বা করি না। তো অনেক বছর বাদে মন্দির দর্শনের জন্য দীঘা এসেছিলাম, যে মন্দিরটা তৈরি হয়েছে সেটা দেখব। জগন্নাথ মন্দির, মানে জগন্নাথ দেবের মন্দির, যেটা দেখার জন্য আমাদেরকে কলকাতা থেকে 9 ঘন্টার জার্নি করে যেতে হতো সেই পুরীতে। তো সেইটা দেখব। তো এখানে সেটা কেমন রয়েছে সেটা দেখব। তো সেই মন্দির দেখে খুব ভালো লাগলো। যদিও আমার মতে এই মন্দির দীঘার মন্দিরের মতোই, এর সাথে পুরীর মন্দিরের কোনো তুলনা হয় না। পুরীর জগন্নাথ দেবের মন্দির আলাদা, এইটা আলাদা, দুটোর বিশেষত্ব আলাদা, দুটোর সৌন্দর্য আলাদা, দুটোর গঠন আলাদা, দুটোর মধ্যে জগন্নাথ দেব রয়েছেন দুটোতেই, কিন্তু মন্দিরের যে সৌন্দর্য সেটা নিয়ে কোনো তুলনা চলে না। তো সেরকমই দীঘার মতোই। তো আশা করব যে ভবিষ্যতে এই দীঘা আরও সুন্দর হবে, কারণ বিচটা এত সুন্দর লাগছে যখন কোনো লোকজনই আর নেই, একদম খালি ফাঁকা। এখন ভাটার টাইম, সমুদ্র জল দূরে চলে যাচ্ছে। তো আশা রাখি যে আবার পরে যখন আসবো আরও সুন্দর পাবো, কারণ এইবার এসে দেখলাম, এর আগে তাজপুর এসেছিলাম বছরখানেক আগে, তাজপুর অন্যরকম, মন্দারমণি অন্যরকম, দীঘা অন্যরকম। আরও সুন্দর যেন দীঘাকে পাই। মানে দীঘা এমন একটা জায়গা হোক যেখানে আসলে যে কেউ এনজয় করতে পারে। তাহলে এইভাবে আমাদের শেষ হলো এইবারে খুব ছোট্ট একটা সফর, মানে ঝটিকা সফর যাকে বলে, হঠাৎ শুরু হঠাৎ শেষ।
তো এই হঠাৎ শুরু হঠাৎ শেষ এই ছোট্ট একটা জার্নিতে আমি জানি না হয়তো কতটা দেখাতে পারলাম, কতটা সফলভাবে দেখাতে পারলাম, কতটা সুন্দর করে তুলে ধরতে পারলাম, কিন্তু চেষ্টা করেছি 100%। তো যেটা বলার সেটা হচ্ছে যে আমার এই চেষ্টায় যদি একজনেরও মনে হয় যে আমার এই যে ব্লগ, এই চ্যানেল যেখানে আমি একটা ছোট্ট ভিডিও দিয়েছি, যে একজনেরও মনে হয় যে হ্যাঁ বেশ ভালো লাগলো, বা এমন কিছু আমি এই ভিডিওটায় দিয়েছি 1/2 ঘন্টার 25 মিনিটের ভিডিও, যেটাতে কিছু হলেও আলাদা নতুনত্ব আমি দিতে পেরেছি, তাহলেই আমার এই জার্নির সার্থকতা শুরু। এবার যেটা বিশেষভাবে আপনাদের বলার আছে যে আমার এই জার্নি একদম নতুন, একদম মানে সদ্যজাত চ্যানেল আমার এই যে ব্লু আমব্রেলা। তো এখানে আমার ঐকান্তিক প্রচেষ্টা থাকবে যে আমার যত অভিজ্ঞতা হবে সব থেকে সুন্দরভাবে সেগুলোকে গুছিয়ে যতটা হয় আপনাদের সামনে তুলে ধরার, যাতে আমার পথ চলতে গিয়ে যে ওঠা নামা পড়া সব আপনারা একসাথে আমার সাথে চলতে চলতে ওঠা নামা পড়া উপভোগ করতে পারেন, এনজয় করতে পারেন, দেখতে পারেন, এক্সপিরিয়েন্স করতে পারেন। তো এই চেষ্টাটুকু করার জন্য আমার আপনাদেরকে সহযাত্রী বানানোর বিশেষ প্রয়োজন আছে, মানে আপনারা ভার্চুয়ালি আমার সাথে সহযাত্রী হয়ে থাকবেন, এই অনুরোধ আমি আপনাদেরকে করব, যাতে আরও অনেক সুন্দর সুন্দর অভিজ্ঞতা আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো কারণ আমার এই একদম নবজাতক চ্যানেলের আপনাদের আশীর্বাদ ভীষণভাবে প্রয়োজন, যাতে এই চ্যানেলটা মানে চ্যানেলের মতো চ্যানেল হয়ে উঠতে পারে, আর আপনাদের ভালোবাসা সসম্মানে আপনাদেরকে আবার ফেরত দিতে পারে। তো এই উদ্দেশ্য নিয়ে আমার জার্নি শুরু। আশা করি আপনাদেরকে ভবিষ্যতে পাশে পাবো, আর অনেক অনেক সুন্দর গল্প আপনাদেরকে শোনাতে পারবো। ধন্যবাদ।